হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আবু রায়হান। আপনাদেরকে স্বাগত। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটা আমাদের মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে। এবং যে জিনিসটা বাস্তব সত্য ঘটনা সেটাই আমরা তুলে ধরি আপনাদের মাঝে। তো চলুন ফিরে যাই আমাদের মূল আলোচ্য বিষয়ে। ঘটনাটা ঘটছিল 1994 সালে। তো এই গল্পটা আমার রুমমেট যে ছিল তার মুখ থেকে এটা শোনা ছিল। সেই রুমমেটের নাম ছিল মোহাম্মদ ইদ্রিস আলী। নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা এই ঘটনাটা ঘটছিল। তার একই গ্রামেই বাড়ি ছিল। সে ইদ্রিস আলী এবং সেই লোকটা একই গ্রামে বাড়ি ছিল। লোকটা ছিল বিবাহিত। তো বন্ধুরা, এই যে স্বামী স্ত্রী, এদের মাঝে প্রায় প্রায় ঝগড়া গণ্ডগোল হতো। তো যাই হোক, মূলত বিষয় এরকমভাবে দুই স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হতো, গণ্ডগোল হতো, অভাব অনটনের সংসার। তো হঠাৎ করে একদিন তার স্বামী স্ত্রী গণ্ডগোল লাগার পর তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায় সন্ধ্যার দিকে। যাওয়ার পর তার স্বামীও রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। বের হয়ে যাওয়ার পর সে সারা রাত বাড়িতে ফিরে না। সারা রাত তারই চলে গেল, তারপরেও সে বাড়িতে ফিরে না। তার মা ছিল, বড় ভাই ছিল পরিবারে। তারা কিছুটা খোঁজাখুঁজি করে, পায় না। তাকে খুঁজে পায় না বা দেখতেও পায় না। অনেকে জিজ্ঞাসাও করে, খুঁজে পায় না। তো তারপরে তারা মনে করলো হয়তো কোথাও গেছে বন্ধু বান্ধবের বাড়ি, আজকে যদি না আসে কালকে আসবে। কিন্তু তার বাবা মা বা তার পরিবারের লোকজন জানতো না যে সে নিজে করবে, আত্মহত্যা করবে, এই বিষয়টা জানতো না। তো সেই দিন রাতে বাড়ি ফিরলো না। সে কীটনাশকের দোকানের থেকে বিষ নিয়ে আসে সে গভীর রাতে ফাঁকা অর্থাৎ জমির যে মাঠ আছে সে মাঠের মধ্যে বিষ খেয়ে সে নিজের জীবন নিজেই ত্যাগ করে। সারা রাত ওখানে মনে করেন যে অনেক বাঁচার চেষ্টা করছে, কিন্তু পারেনি। পরের দিন সকালে যেভাবে মারা গেছিল, সে জমির দুই সাইডে দুটো ফসলের আবাদ ছিল, মাঝখানে আলে সে মরে আছে। বিষয়টা কেউ লক্ষ্য করেনি। তো হঠাৎ করে একজন লোক কীটনাশক দিতে যাচ্ছে, যাওয়ার পথে সে দূর থেকে লক্ষ্য করে একজন লোক ওখানে ফ্ল্যাট হয়ে শুয়ে আছে। এক পা দু পা করে সে তার কাছে যায়। তখন তো মনে করেন যে চোঙ্গাত করে এরকম লম্বা চোঙ্গা ছিল, এরকম তো পিছনে ঔষধের পট এটা ছিল না। তখন চোঙ্গাত করে ওষুধ দিত, ফিসকারি যেটা বলা হয়। তো ওই ফিসকারিতে এরকমভাবে ঘুঁতা মারে, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। তো পরে সে নিজে হাত দিয়ে যখন উল্টানোর পর দেখে সে মরে আছে, তখন সে ভয় পেয়ে যায়। সে চলে যায় সোজা ওদের বাড়িতে, যা বলে সে তো আত্মহত্যা করেছে, বিষ খেছে। জমির মাঠে পড়ে আছে, তাড়াতাড়ি চলো। এই সবাই পরিবারের লোকজন, পাড়া প্রতিবেশী লোকজন চলে আসে। আসার পরে ধরে পাকলে রাস্তার উপরে উঠায় শোয়ায়। তখন সবাই দেখে কান্নাকাটি করে, আফসোস করে যে ভালো মানুষ কি হয়ে গেল। এইরকমভাবে সবাই জানাজানি করতে করতে মনে করেন থানা পুলিশ প্রশাসনের কাছে খবরটা চলে যায়। প্রশাসনের লোকজন আসার পরে তখন বেলা আনুমানিক 10টা। তখন পরিবারের কাছ থেকে সব কিছু বিষয়গুলো শোনা জানার পরে সে লাশটাকে মনে করেন যে তারা পোস্টমর্টমের জন্য নিয়ে আসে। তো যে গাড়িতে ওরা পোস্টমর্টমের জন্য নিয়ে আসবে, তখন তো লাশ নিয়ে আসার জন্য শুধুমাত্র ছিল ভ্যান। ওই পাড়ারই একজন ব্যক্তিকে ভাড়া দিতে চাইলো, ভাড়া করে নিয়ে আসলো। সে নিয়ে আসার পথে এর আগেও সে এরকম লাশ ঢোয়াতো গাড়িতে, কিন্তু এইরকম ঘটনাটা কখনোই তার সঙ্গে ঘটেনি। তো এই যে মাঝখানে যে মানে লাশটা তোলার পরে এরই মাঝে পোস্টমর্টমের পর যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে, এই ঘটনাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা, যে একটা লাশ কিভাবে এই কার্যকলাপ করতে পারে। অথবা এখনকার সময় আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কেননা এই ঘটনাটা বাস্তব এবং ঘটে গেছে। এই যে একটা ঘটনা, অলৌকিক ঘটনা যে ঘটে গেছে, যদি আপনারা পুরোপুরি যদি এই গল্পটা শোনেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ভালো লাগে আপনাদেরকে আমার গল্প, অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন। এবং যে ঘটনাটা ঘটছে সেটা এখন আমি তুলে ধরতেছি। তো বন্ধুরা, একজন পুলিশ লাশটা সহকারে গাড়িটা নিয়ে আসতেছে। তো দুইটা মানুষ, একটা মানুষ মৃত ব্যক্তি যদি গাড়িতে শোয়ায় রাখা হয়, গাড়িটা মানে যে আপনার ওজন যদি সে 60 কেজি হয়, তখন দাঁড়াবে 90 কেজি। ওই দুইজন মানুষকে নিয়ে আসতেছে। মহাদেবপুর থেকে রওনা দিয়েছে। আসার পথে 3বার সে বিরতি নিছে। তো 3বার বিরতি নেওয়ার পর সে নওগাঁ সদর থানাতে পৌঁছানোর পর বেলা আনুমানিক 12টার মতো বেজে গেছে। ডাক্তার, ডম সবাই আসে। আস্তে আস্তে মনে করেন যে 1টা 1:30 বেজে যায়। আসে পোস্টমর্টম করে তাদেরকে আবার পুনরায়
গোছগাছ করে দিতে, সেলাই টেলাই করে নিতে নিতে মনে করেন যে 5টা বেজে গেছে। 5টা এর মধ্যে মনে করেন যে সেলাই করাও শেষ, আপনার তালাই দিয়ে মোড়ায় পুরোপুরি একেবারে আবার গাড়িতে তার ভ্যানে উঠায় নিয়ে ভ্যান দিয়ে তারা রওনা দেয়। তখন সময় বাজে 5টা। তখন যাওয়ার পথে একজন ছিল, যে পুলিশটা সঙ্গে আসছিল, সে আর যায়নি। পোস্টমর্টম করা শেষ করে সে বলতেছে যে আপনি লাশটা বেঁধে নিয়ে চলে যান, যে যাদের লাশের মানে গার্জেন যারা আছে তাদের হাতে বুঝাই দিবেন। এ বলে তখন সে পুলিশটা মনে করেন যে চলে আসে নওগাঁ সদর থানা, আর সে একই লাশ বেঁধে নিয়ে চলে আসে। তো আস্তে আস্তে মোটামুটি চকগড়ির দিকে আসে, সে তাকে পানির পিপাসা লাগে, পানি খাওয়ার জন্য একটু দাঁড়ায়, পানি খায়। পানি খেয়ে মনে করেন যে 2 মিনিট 3 মিনিট একটু রেস্ট করে আবার পুনরায় রওনা দেয়। এর মধ্যে যেতে যেতে মনে করেন যে নোহাটা মোড় পার হয়ে যেতে যেতে সন্ধ্যা লেগে যায়। এইদিকে মনে করেন যে লাশের যে বাড়ির পরিবারের লাশ তারা সম্পূর্ণ কিছু আগে রেডি করে রাখে, শুধুমাত্র যাবে, ধোয়াবে এবং কাফনে কাপড়টা পরাবে, এতটুকুই কাজে বাকি ছিল। ইতিমধ্যে সে নোহাটা সরস্বতী পার হয়ে চলে গেল। যাওয়ার পর সে একবার বিরতি দিছে, দেওয়ার পর সে বলতেছে সন্ধ্যা লাগে চলে আসলো, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যায়। সে আর দেরি না করে, বিলম্ব না করে তার ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে বললো যে আর দেরি করবো না, ঘটনাটা এখান থেকেই শুরু। গাড়িটা আচানক মনে হচ্ছে যে লাশটা ভারী ছিল তার চাইতে বেশি ভারী হয়ে গেল গাড়ি। সে মনে হয় যে গায়ের সমস্ত শক্তি দিয়ে ভ্যানটাকে পেডেল করতেছে, খুব ধীর গতিতে যাচ্ছে। এর মধ্যে কিছুটা মানে এতটা জোরে জোরে পেডেল করিচ্ছে, মনে হয় যে গাড়ি খুব ধীর গতিতে যাচ্ছে, গাড়ি লড়েই না, এরকম পরিস্থিতি। এদিকে সন্ধ্যাও লাগে আসতেছে, মাগরিবের আজান দেওয়া অবস্থা। সেই সরস্বতী মোড় পার হয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়। যাওয়ার পরে এইরকমভাবে যেতে যেতে ঠিক বেশ কিছু দূর যাওয়ার পরে তার ভ্যানের চেনটা পড়ে যায় আচানক। তো তখন সে বলতিছে যে ভ্যানের চেনটা পড়ার আর সময় পেল না, এখন আজান দিবে। এখন আজান দিবে বলাও সারা আজানটাও দিয়ে দেয় মাগরিবের। ইতিমধ্যে ভ্যানের চেন একবার উঠালো, উঠে আবার যাচ্ছে যাচ্ছে কিছু দূর পর আবার পুনরায় পড়ে। দ্বিতীয়বারে যখন পড়ে গেল, রাস্তাঘাট ফাঁকা, সিঙ্গেল রোড, যখন সে চেনটা উঠালো তখন লাশটা হাত বের করছে তার পাটি থেকে, বের করে সে তার পিঠে থাবা দিচ্ছে এরকম করে। তো যখন থাবা দিল তখন সে বুঝতে পারলো যে পিঠে মনে হয় কে জানি থাবা দিল, কিন্তু সে ভ্যানের চেনটা উঠাচ্ছিল। তো চেন উঠানো শেষ, উঠানোর পরে মাথা ঘুরে দেখে ডানে বামে তো কেউ নাই, পিঠে থাবা দিল কে। সে আর লক্ষ্য করেনি যে লাশটাই কিন্তু থাবা দিল। লাশ হাতটা বের করে থাবা দিছে, দেওয়ার পর হাতটা ভিতরে কিন্তু আর ঢুকায়নি। ওই জিনিসটা সে আর লক্ষ্য করেনি, কেননা সন্ধ্যা লাগে আসতেছে। তো চেন তুলে আবারও কিছু দূর যাচ্ছে, যেতে যেতে মনে করেন যে পুনরায় আবার পিঠের থাবা দিল রানিং অবস্থায়। তো পিছনে তাকে দেখে কেউ নেই, থাবা দেয়টাকে পিছন থেকে, আগে পিছনে কেউ নেই, কোনো গাড়ি নেই, কোনো যানবাহন নেই, তাহলে পিছনে থাবা দিচ্ছে কে? সে তো একটু ভীতু হয়ে গেল, ভয়ে কেমন যেন একটা অস্থিরতা হয়ে গেল। কিন্তু লোকটা লম্বা চড়া, শক্তিশালী ছিল বিদায় সে অতটা ভীতু না হয়ে সাহসে সহিত সে আগাতে লাগলো। সে আগাতে আগাতে আবার পুনরায় চেন পড়লো, পড়ার পর চেন উঠাতে যখন আবার গেল তার পিঠে আবারও 2বার থাবা দেওয়া হলো। পরেক্ষণে তৃতীয়বারে যখন থাবাটা মেরছে, চেন উঠায় দেখে, ফট করে তার নজর পড়লো লাশের দিকে, দেখে লাশের এক হাত বের হয়ে আছে। তখন তো সে চিন্তায় পড়ে গেল, আমি তো এই লাশটাকে তো হাত পা বেঁধে ভ্যানে তুটাইছি, লাশের হাত বের হলো কি করে? সে লাশ থেকে একটু সরে গেল, মাথা চুলকাচ্ছে যে লাশের হাতটা বের হলো কি করে, ভাবতেছে। তো বন্ধুরা, ইতিমধ্যে যেটা ঘটে গেল সেটা একদম অবিশ্বাস্য এক ঘটনা। লাশ থেকে সে একটু দূরে গেল, যাওয়ার পর ওইভাবে মাথা চুলকাচ্ছে আর দেখেছে লাশের হাত তো বাঁধা ছিল, হাতটা খুললো কি করে। এই ভাবতে ভাবতে তখন লাশটা ওই এক হাতের উপরে ভর দিয়ে শূন্য ভ্যানের সাথে এরকম হিলান দিয়ে বসলো। বসার পর বলতেছে আমাকে পানি দে। ভ্যানের সামনে যে ঝুড়িটা থাকে, ঝুড়িতে পানির বোতল রাখা ছিল, কেননা সে রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে গেলে বারবার পানি খাচ্ছে। তো তখন সে কোনো প্রশ্ন না করে, মানে এমনি তো সে তো ভীতু, অঝর ঘাম ঘামতেছে, তারপর সাহস না হারায় সে আগায় গেল সামনে, যে পানির বোতলটা দিল, সে মুখটা খুলেই দিল পানির বোতলের। তখন কিন্তু আমাদের এই যে পানির বোতল, হয়তো বা বলবেন আপনারা অনেকে, তখন তো পানির বোতল ছিল না, তখন পানির বোতল ছিল বন্ধুরা,
সেটা হচ্ছে ওই যে 1.5 থেকে 2 লিটারের যে কোকাকোলা মেরিন্ডা সেই বোতলগুলো ছিল, কাঁচের বোতল। ওখানে গাছের ডাল কাটে ফাইন করে একটা গুঁজি দিয়ে রাখতো। তো ওই কাঁচের বোতলে করে পানি সে দিল, খালো, খাওয়ার পর হট করে আবার অজ্ঞান হয়ে গেল। সে সেন্সলেস, আর কোনো সারা শব্দ নেই। আবার পুনরায় খুলে হাতটা দড়ি দিয়ে বাঁধলো, বাঁধে আবার সে যাচ্ছে। আনুমানিক কিলো 2 যাওয়ার পর তার পকেট থেকে বিড়ি ধরায়, পকেট থেকে বের করে বিড়ি ধরালো, ধরায় সে ভ্যান নিয়ে যাচ্ছে আর বিড়ি টানতেছে। ইতিমধ্যে হুট করে আবার পিঠের থাবা দেয়। তো তখন তারা বোঝার বাকি রইল না পিঠের থাবা দেয় কে। সে সামনে ভ্যান চালাচ্ছে আর যাচ্ছে। ভ্যান চালক বলতেছে কি হয়েছে, তখন সে ভারী কণ্ঠে বলতেছে আমাকে একটা বিড়ি দাও। যেই বলছে ভ্যান সঙ্গে সঙ্গে ব্রেক করছে। ব্রেক করে কয় মরা মানুষ বিড়ি খাবো কা, কয় বেঁচে থাকতে দেখিস নি বিড়ি খাচ্ছি, তো পকেটের বিড়ি আছে ওর থেকে একটা দে। কচ্ছে থাম বিড়ি খাবো, দিচ্ছি। ওই আশেপাশে মাথা ঘুরায়, ডান দিকে মাথা ঘুরায় দেখে জঙ্গল, আশেপাশে একটু দূরে জঙ্গল, সেটা হচ্ছে সিটকি গাছ। সে পায়ে হেঁটে যায়, একটা গাছ ভেঙে নিয়ে আসে। নিয়ে আসার পর ওই ডাল ঝুড়ে ফাইন করে একটু লাঠি বানায়। লাশেক মনে করেন যে উত্তম মধ্যম পিটপার লাগলো, বিড়ি খাবো, বিড়ি দিচ্ছি, থাম। এরই মধ্যে যে মোড়টাতে দাঁড়ায় আছে, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, গ্রামের ব্যাপার, সন্ধ্যার দিকে একটু লোকজন বের হয়। তো দূর থেকে দেখে দুটা লোক লাশে পিটতেছে। তো তারা 1 পা 2 পা করে আগে আসতেছে। আসার পর তো বলতেছে যে কি হয়েছে, সমস্যাটা কি? লাশটা গতকালকে মারা গেছে, আজকে আমার সাথে এইরকম ভাবে ঘটনা ঘটে গেছে। তো তারপরে তারা নামাজি মানুষ, বুঝতে আর বাকি রইল না, যেহেতু মরা মানুষ পানি চাচ্ছে, বিড়ি চাচ্ছে, তার মানে এটা তার সাথে একটা শয়তানি জিন। জিনেরা কিন্তু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তো বলার পর তাদের আর বোঝার বাকি রইল না। কয় যে তুমি ভয় করো না, এটা হচ্ছে একটা শয়তান জিন। বলছে না আমি ভয় করিনি, এই জন্যে আমি ওকে ধরে পিটলাম। বলছে এই যে এখন এতক্ষণ হাত পায়ের দড়ি বেঁধে রাখছিলাম, এখন গলার দড়ি দিচ্ছি, দেখে ওর গলা মানে এই সোজা দড়িটা বাঁধে এই ভ্যানের এপার থেকে এপার পর্যন্ত, যেন উঠে বসতে না পারে। হাত পা তো বাঁধা আছে, তারপর আবার দড়িটা ঢিল দিয়ে এই সোজা বেঁধে দিল। বাঁধার পর তারা নিয়ে চলে গেল, সেই লোকটা ভ্যান চালায় নিয়ে চলে গেল বাড়ি। তখন আনুমানিক এশার আজান দেওয়া অবস্থা। বাড়িতে নিয়ে যাওয়ার পর কান্নাকাটির ঢল, আপনার তালায় এগুলো কাটলো, কাটার পর ধোয়া আনার জন্য নিয়ে চলে গেল। তাকে নিয়ে চলে গেল, এর মাঝে ভ্যানওয়ালা বাড়িতে চলে আসলো। আসে সেও গোসল দিল। এই গোসল দেওয়া শেষ, ওইদিকে মনে করেন যে লাশের গোসল দেওয়ানো শেষ, কাফনে কাপড় টাপড় পরানো শেষ। এশার নামাজের পর জানাজা করে তাকে মাটি দেওয়া হলো। সে ওই রাত তো চলেই গেল। পরের দিন সে বলতেছে তাদেরকে, তার পরিবারের লোকজনকে, আমার সাথে এইরকমভাবে সে এই কার্যকলাপ করেছে। কথাবার্তা বলে শেষ। সেই দিন রাত থেকে তার স্বপ্নে সে চলে আসছে, আর সে বলতেছে কালকে তুই আমাকে এত জোরে জোরে আঘাত করলি কেন? তো তখন সে বলতেছে দেখ আমি তোকে ইচ্ছা করে আঘাত করিনি, তোর যে শরীরটা ছিল, শরীরের মধ্যে একটা বদমাইশ জিন ঢুকছিল, যার কারণে আমি যদি ওই তোর শরীরে আঘাত যদি না করি, সে জিনটাও যাবে না, আমার ক্ষতি করবে, বিধায় আমি বাধ্য হয়ে তোর শরীরে আঘাত করেছি। পরের দিন সকাল থেকে অসুস্থ, ভীষণ অসুস্থ, গায়ের জ্বর, অসুস্থ। অনেক ডাক্তার দেখায়, দেখানোর পর ভালো হয় না। তখন ডাক্তার বলতে তো এরকম উন্নত চিকিৎসা ছিল না, হাতুড়ি ডাক্তার ছিল বেশি, হয় না। অবশেষে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজটা তাকে দেখে বলে বসো। তো বসতে বলে, বসার পরে মনে করেন যে তাকে মুখ চোখের দিকে তার দেখলো, মুখ চোখের দিকে একবার তাকালো, তাকানোর পর সে কবিরাজ নিজেই বলতেছে তোমার সাথে এইরকম ঘটনাগুলো ঘটে গেছে, তুমি একটা লাশ নিয়ে আসছো, লাশের সাথে এরকম মারধর হয়েছে, সে ব্যক্তিটা তোমাকে আমার স্বপ্নে বলতেছে হ্যাঁ, বলছে যে তোমাকে সেই লাশের রুহুর বাতাসটা লাগিয়েছে। তো বলার পরে তাকে ঝাড়া ফুঁক দিল, পানি পড়া দিল, খেয়ে দে, মোটামুটি আল্লাহর রহমতে সে সুস্থ এবং ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের এই ছিল আজকের গল্প। যদি আমাদের গল্প আপনাদেরকে ভালো লাগে, যদি হৃদয়ে একটু দোলা দেয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাবেন এবং আমাদের এই গল্প আপনাদের বন্ধু বান্ধব, নিকট আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো এইরকম স্টোরি যদি জানা থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন অথবা ইমেল করতেও পারেন। আমরা চেষ্টা করব আপনার গল্পটা তুলে ধরার জন্য, আপনার মতো করে আমরা তুলে ধরব। যদি ভালো লাগে
অবশ্যই সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।